15 দুপুরের খাওয়ার টেবিলে একপাশে একটা ছোট ট্রানজিস্টার রেখে তারা একই সঙ্গে খাওয়া এবং সংবাদ শোনার কাজ ছাড়লেন। ভারতীয় বেতার, আকাশবাণীর সংবাদ। পরম আগ্রহে শুনলেন সকলে। না, ওরা এখনো আমাদের দুর্গতির খবর বিশেষ কিছু শোনেনি। এখান থেকে আমাদের কারো যাওয়া দরকার। কিন্তু ভারত আমাদের জন্য কতখানি করবে এবং কেন করবে? ফিরিজি প্রশ্ন তুললেন একজন খাঁটি রাজনীতিবিদের মতো। কিন্তু যার সামনে তুললেন তিনি কখনো রাজনীতির তর্ক করেন না। তিনি তার মতো করেই বললেন, মানুষের এত বড় বিপর্যয় ওরা দেখবে চুপচাপ? কিন্তু অন্য রাষ্ট্রের অভ্যন্তরে কোনো কিছু করার সুযোগ তাদের কতখানি? আমিনা আলোচনায় যোগ দিলেন। অতএব সুদীপ তো চুপ থাকতে পারেন না। তিনি বললেন, তাই বলে পাশের বাড়িতে এক ভাই আর এক ভাইকে পিটিয়ে মেরে ফেলবে, আর আমরা প্রতিবেশী হয়ে চুপচাপ তা দেখব? বলবো ওটা ওদের ঘরোয়া ব্যাপার? এ যুক্তির কাছে ফিরোজ নতি স্বীকার করলেন এবং সুদীপ্তর ওই কথাটা মেনে নিলেন যে এখনই বিশ্বের সর্বত্র আমাদের লোক ছড়িয়ে পড়া দরকার। এই বিংশ শতাব্দীতেও আসরিক শক্তির কাছে সভ্যতাকে মৃত্যুবরণ করতে হচ্ছে। এই সংবাদ তাদের জানা দরকার। কিন্তু জানা সম্ভব ছিল না। পাকিস্তান বেতার থেকে প্রচার হচ্ছে, অবস্থা সব স্বাভাবিক। বিদেশি সাংবাদিকদের পূর্বাহ্নেই প্রদেশ ছাড়া করা হয়েছে। এখন এরা যা বলবে তাই সত্য হবে। অর্থাৎ সকলে জানবে কতগুলো বাজে লোক দেশে অশান্তি ছড়িয়ে বেড়াচ্ছিল, তাদের দমন করে শান্তিপ্রিয় নাগরিকদের ধনসম্পত্তি রক্ষা করা হয়েছে। দেশবাসী এখন পরম সুখলাভ করে সরকারের কাছে কৃতজ্ঞতা জানাতে ব্যস্ত। শালাদের বলতে থেমে গেলেন ফেরোজ। আমিনার উপস্থিতি তার কারণ। নিজেকে সংযত করে তিনি জলের গ্লাসে হাত বাড়ালেন। এক ঢোক পানি খেয়ে অতঃপর তার বক্তব্য ভদ্র ভাষায় প্রকাশ করলেন। বর্বর পাকিস্তানিদের ঠান্ডা করতে হলে ডান্ডা ছাড়া কোনো ওষুধ নেই। আপাতত ভারত যদি আমাদের হয়ে দুঘাত দিত ওদের পিঠে। কিন্তু ৬৫ সালে তোমরাই তো বাধা মিতে গিয়েছিলে। তা না হলে ওদেরকে ডান্ডা সেবা ভারতের হাতে ভালো করেই খেতে হতো। সে কথা ওই বর্বরগণ স্বীকার করতে বাধ্য হয়েছে। ইস্ট বেঙ্গল রেজিমেন্টই ৬৫ যুদ্ধে ওদের লাহোর রক্ষা করেছিল। নিশ্চয়ই আজ আর ওই কর্মের ভালোমন্দ নিয়ে প্রশ্ন ওঠে না। যাই হোক, তবুও আমরা তখন পাকিস্তানি ছিলাম। যা তখন করেছি একজন নাগরিকের কর্তব্য হিসেবেই তখন তা করেছি। কিন্তু ২৫ মার্চ থেকে আমরা আর পাকিস্তানি নই। অতএব এখন আমাদের এই স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের বুক থেকে পাকিস্তানিদের নিশ্চিহ্ন করাই হবে আমাদের প্রধান কর্তব্য। ওরা পাকিস্তানি, ওদের দেশ পাকিস্তান, মানে পাঞ্জাব, সিন্ধু, বেলুচিস্তান ইত্যাদি। আমরা বাঙালি, আমাদের বাংলাদেশে ওরা বিদেশি। আলোচনা এগোতে থাকলে কথাটা একসময় এইভাবেই মোড়ে নিল। ফিরোজ এই আলোচনার সূত্রে বললেন, আজ বিদেশি শত্রুদের স্বদেশ ভূমি থেকে বিতাড়িত করতে প্রতিবেশী বন্ধুদের সাহায্য চাই। অতি সরল কথা। কেমনই সব পুরুষ আপনারা? আমিনা আবার মুখ খুললেন। বাইরে থেকে কারা এসে আপনাদের সাহায্য করবে, তারপর দেশকে মুক্ত করবেন, সেই আশায় গোপে তাজ দিচ্ছেন এখানে বসে? সহসা গর্তে পড়ে গেলে কিভাবে লাফ দিয়ে পালাতে হয় সেই কায়দা ফিরোজ জানতেন কিছুটা। বলে উঠলেন, আমার কিন্তু গোঁফ নেই ভাবি, এই দেখুন। সেই জন্যই ভারী সুন্দর দেখায় মুখনা, ঠিক মেয়েদের মতো। না, আমিনা নয়, মীনাক্ষী বললেন কথাগুলি। হ্যাঁ, মীনাক্ষী ভাবি এমন করে বলতে পারেন? সুদীপ্ত মীনাক্ষীর মুখের দিকে তাকালেন। মীনাক্ষী কথাটা বলেই যেন লজ্জা পেয়েছেন, এমনভাবে মুখ নামিয়ে নিয়েছেন। তার ফলে আরও সুন্দর দেখাচ্ছে তাকে। এমন চমৎকার রসিকতাও জানেন মীনাক্ষী ভাবি। এই রসিকতার ফল কিন্তু ভালো হল। কিছুক্ষণের জন্য অন্তত সকলে তারা বর্তমানের উদ্বেগাকুলতা থেকে মুক্তি পেল। কিন্তু শীঘ্রই তারা এলো। খাওয়া শেষ হতেই আবার সেই দুশ্চিন্তার কুয়াশায় দৃষ্টির সম্মুখবর্তী অতি নিকট ভবিষ্যৎ অত্যন্ত অস্পষ্ট এবং অদ্যলভ্য হয়ে উঠল। অতএব কর্মসূচি স্থির করতে অক্ষম হয়ে সুদীপ্ত সব ভার স্ত্রীর উপর ছেড়ে দিয়ে চুপ করে বসে রইলেন। অগতত কথা যা হলো তা ফিরোজের সাথে আমিনার। কিন্তু আমিনার কথা অনুসারে কাজ হল না। খালার বাড়ি আজ কিছুতেই নয়, সে আগামীকাল দেখা যাবে। না, তা বলে এ বাড়িতে থাকতেও বলছি না আপনাকে। বিশ্বাস করে চলুন না আমার সাথে। নিশ্চয় বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে নিয়ে যাচ্ছি না। ইচ্ছে করলেই তা পারবেন নাকি? এখান থেকে বঙ্গোপসাগর কত দূরে জানেন? সেখানে পৌঁছবার সাধ্যই নেই আপনার। অবশ্যই নেই। ফিরোজ আমিনার যুক্তি মেনে নিলেন বিনা প্রতিবাদে। অতঃপর মাত্র ১০ মিনিটের মধ্যেই ফিরোজ, মীনাক্ষী, সুদীপ্ত, আমিনা এবং তার ৩ সন্তান ফিরোজের ভক্সওয়াগনে বেরিয়ে পড়লেন, নীরবে,
এবং নতনেত্রে। পথে একটা গাড়ি চলছিল, কিন্তু হেঁটে চলা মানুষ একটিও না। নিউ মার্কেটের পাশ দিয়ে যাওয়ার সময় সুদীপ্ত দেখলেন বলাকা বিল্ডিংয়ের ফুটপাতের ধারে আমনের লাশ তখনও পড়ে আছে। ফিরোজও দেখলেন, কিন্তু মেয়েদেরকে দেখানো হল না। তারা নিজেরাই তখন দেখছিলেন। অন্যদিকের ফুটপাতেও কয়েকটি শব তখনও ছড়িয়েছিল। কিন্তু অন্য সময় কত মানুষ থাকে ওই পথে, ২৪ ঘণ্টার একটি মুহূর্তও স্থান জনশূন্য থাকে না। মোড় ঘুরতে গর্তের মধ্যে কয়েকজনকে মাটি চাপা দেওয়া হয়েছিল। একজনের পায়ের কয়েকটা আঙ্গুল এখনও দেখা যায়। সহসা দেখা যায় না, কিন্তু আমিনা কিভাবে যেন দেখে ফেলেছেন। তিনি শিউরে উঠলেন। তিতাস গ্যাসের পাইপ বসানোর জন্য রাস্তার পাশে গর্ত করা হয়েছিল। সেই গর্তকেই গৌড় বানিয়েছে পশ্চিম পাকিস্তানের ইমানদার মুসলিম বিরাদরগণ। হাজি মহসিন হলের মাঠের কাছে গাড়ি আসতেই পচা দুর্গন্ধে সকলের নাক যেন জ্বলে উঠল। নাকে রুমাল চাপলেন সকলে। আর্টস বিল্ডিংয়ের কাছে পৌঁছবার মুখে গন্ধ আরও তীব্র হল। বাঁদিকের মাঠে মৃতদেহ কতগুলি ছিল, কাক, চিল, শকুন, কিন্তু অনেকগুলি দেখা গেল। ডানদিকে উপাচার্যের শূন্য বাড়িটার দিকে সুদীপ্ত একবার তাকালেন। উপাচার্য আবু শহীদ চৌধুরী এখন দেশের বাইরে না? হ্যাঁ তো, ১৫ই এপ্রিল পর্যন্ত তার বাইরে থাকার কথা। আশ্চর্য, তিনিও বাইরে চলে গেলেন। এদিকে বিদায় নিলেন প্রদেশের গভর্নর, বিশ্ববিদ্যালয়ের আচার্য আহসান সাহেবও। আহসান সাহেবের মতো ভদ্রলোক পাকিস্তানে ছিলেন কেন? পশ্চিম পাকিস্তানে সকলে ইয়াহিয়া টিক্কার মতো হবে নাকি? সেখানে আজম খান, ইয়াকুব খান ছিলেন না? তোমাদের এখানে মোনায়েম খান নেই? ওই একটা সমাবেশ ঘটেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আচার্য মোনায়েম খান আর উপাচার্য ওসমান গনি। আচার্য বললে, মোনায়েম খান চোট। আমারে কি তোমরা হিন্দু ঠাউরাতেছ? মুসলমানের আচার্য কওয়া বড়ই দুষের কথা। কোটি কোটি টাকা খরচ কইরা তোমাদের আচ্ছা কইরা শিক্ষা দিবার লাইগা এই যে বিল্ডিং বানায়া দিছি, তা কি এমনি কাফের হওয়ান লাইগা? কেন আমারে তোমরা চ্যান্সেলর কইতে পারো না? চ্যান্সেলর কথাটা মোনায়েম খান ঠিকমতো উচ্চারণ করতে পারতেন না, কিন্তু ওই পদের গৌরবটুকু ভোগ করতেন ঠিকই। এক সবাই সম্মুখে উপবিষ্ট ওসমান গনি সাবকে দেখিয়ে বলেছিলেন, এই যে আপনারা ওসমান গনি সাবরে দেখতেছেন, আমি হ্যারে ভাইস চ্যান্সেলর বানাইলাম। হাইডা লেখাপড়ায় ভালো ছাওয়ালা ছিল। আমি তার মতো পিএইচডি এমএসডি কিছুই করবা পারি নাই, কিন্তু আল্লাহ আমারে গভর্নর কইরা চ্যান্সেলর বানায়া দিল, আর ওইডা আমার অধীনে ভাইস চ্যান্সেলর হইল। মোনায়েম খানের অধীনে অতি দৌর্দণ্ড প্রতাপে ভাইস চ্যান্সেলরগিরি করেছেন জনাব ওসমান গনি। কি যে ভয়ে ভয়ে তখন কেটেছে সুদীপ্তদের দিনগুলি। কবে কোন ছাত্র এসে তাদের পিটিয়ে দেয় সেই এক ভয়। তার ওপর ভয় চাকরির। কোনো কারণে অপছন্দ হলেই হলো, কোনো দিক দিয়ে ফাঁক বের করে দয়া করে একটা চিঠি পৌঁছে দেবে তোমার বাড়িতে, অমুক দিন থেকে তোমার চাকরির দরকার নেই আর। ওদের দুজনের মধ্যে একজন তো ছিলেন পাড় মুখো, বাংলা বিভাগের তৎকালীন অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হাইকে রবীন্দ্রসঙ্গীত রচনার ফরমায়েশ দিয়েছিলেন, এবং আরেকজন কেবল নিজের উচ্চাভিলাষ পূরণের জন্য যিনি একজন মুখের তাবেদারি হতে পারেন, তার নাম কি দেওয়া যেতে পারে? সে কি যেমন তেমন তাবেদারি? হুজুরের নির্দেশে ছাত্রদের ডিগ্রি কেড়ে নেওয়া থেকে শুরু করে ছাত্র নামধারী গুন্ডা লেলিয়ে দিয়ে অধ্যাপককে পিটানো পর্যন্ত কোনোটাই বাদ যায়নি। অতপর আবু সাইদ চৌধুরী যখন এলেন ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৫ই আগস্টের মতো মনে হয়েছিল দিনটাকে। ধোঁয়াল ভর্তি বদ্ধ ঘরে দম আটকে মরতে মরতে সহসা নির্মল নদীতীরের বাতাসে মুক্তি মেলে তাহলে কেমন লাগে? সেটা ওসমান গনির পর আবু সাইদ চৌধুরী ছিলেন ঠিক তেমনি। এখন বাইরে বেঁচে গেছেন ভদ্রলোক। হাঁ, বেঁচেছেন। এখানকার সব চোখে দেখলে শোকেই হয়তো মরে যেতেন। ছাত্র শিক্ষকদের যা ভালোবাসতেন, সকল মানুষকেই ভালোবাসতেন। ভালোবাসার তো মৃত্যু নেই। তিনি যেখানেই থাকুন, দেশের মানুষের প্রতি ভালোবাসা তাকে কর্মের পথ দেখাবে। উপাচার্যর বাসার বিপরীত দিকে বিশ্ববিদ্যালয়ের কলাভবন। কলাভবনের প্রাঙ্গণে সেই সুপ্রাচীন বটবৃক্ষ। সেই বটতলার এক বিশাল সভায় প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উড়িয়েছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। গত ২রা মার্চ পাকিস্তানের পতাকা পুড়িয়ে উড়িয়েছিল বাংলাদেশের পতাকা। আইনের চোখে ওটা দোষের, কিন্তু বেআইনি কর্ম তো তোমরাই গত ২৩ বছর ধরে চালিয়ে আসছ। সৈনিক দিয়ে দেশ শাসন করাটা কি আইনসম্মত? আইনের শাসন তোমরা পাকিস্তানে চেলতে দিয়েছ কবে শুনি? পাকিস্তানের ২৩ বছরের ইতিহাসে দেশের সাধারণ নির্বাচন হয়েছে মাত্র একবার, কিন্তু সেই নির্বাচনের রায়কেও বানচাল করার জন্য তোমরা যখন ষড়যন্ত্র শুরু করলে, তখনই তো ক্ষিপ্ত হয়ে ছাত্ররা, তাও ছাত্ররাই
পাকিস্তানের পতাকা পুড়ালো, বাংলাদেশের পতাকা উড়ালো। বাংলাদেশকে স্বাধীন করা শপথ নিল তারা, এই তো সেদিন, এই বটতলায়। হ্যাঁ, শহীদ মিনারের মতো এই বটতলাও ছাত্রদের সংগ্রামী প্রেরণার উৎস হয়ে থাকবে। সেজন্য শহীদ মিনারের মতো এই বটতলার ওপরেও ওদের তো রাগ থাকার কথা। রাগ আছেই তো। একদিন দেখবে বটগাছটাকে ওরা নির্মূল করে দিয়েছে। গবেরদের পক্ষে ওটাই সম্ভব বটে। সুদীপ্ত বলেন। এবং রোকেয়া হলের সামনে এসে আমিনা বললেন, একটু দাঁড়ান না। আমিনার এক বান্ধবী এখানকার হলের হাউস টিউটার। একবার তার খোঁজ নেওয়া যায় না? ফিরোজ গাড়ি থামালেন, কিন্তু নামবার সাহস কারো হল না। সকলেই দেখলেন রোকেয়া হলের প্রাচীরের একাংশ ভাঙা। রোকেয়া হলের ভেতরের প্রাঙ্গণে কোনো গাড়ি যাবার পথ না থাকায় কামান দেগে ভেতরে যাওয়ার পথ করে নিয়েছিল পাক ফৌজের দল। তারপর ওরা কেউ ভেতরে গেলে দেখতেন ৮-১০ জন মেয়ের মৃতদেহ তখন গলতে শুরু করেছে। শকুন ছিল মাত্র ৩টে কি ৪টে, আর গুটি কয়েক কাক ও একটা কুকুর। কত আর খাবে তারা? বহু মৃতদেহই এখনো পাখি কিংবা কুকুরের স্পর্শ করেনি। পথে পথে তার প্রমাণ ছড়িয়ে আছে। কেউ গেলে দেখতেন ২টো লাশ তখনও শনাক্ত করা সম্ভব। কোথাও একটু ক্ষত চিহ্ন পর্যন্ত নেই। কেবল মনে হয় শরীরটাকে কে যেন ধরে দুমড়ে মুচড়ে রেখে গেছে। তার কারণ তারা গুলিতে মরেনি। ২৫ তারিখের রাতে কামান দেগে প্রাচীর ভেঙে যারা ঢুকেছিল তারা মেয়েদের সন্ধান বিশেষ পায়নি। ঘরে ঘরে ঢুকে মেয়ে জ্বর করার সময় ছিল না তাদের। এদিক ওদিকে এলোপাথাড়ি গুলি করে সামনে ঝি চাকর যাদের পেয়েছিল তাদের মেরে চলে গিয়েছিল তারা। আওরাত সন্ধানী সৈনিকেরা এসেছিল ২৬ তারিখের দিনের বেলা। বেলা তখন ১:৩০ কি ২টো, জুমার নামাজের সময় তখন। গত রাত্রি থেকে একটানা কারফিউ থাকায় কেউ পালাতে পারেনি। জ্যোতিকলে ইঁদুর আটকে থাকার মতো হলের মধ্যেই আবদ্ধ ছিল তারা। এবং সকালবেলাটা আশঙ্কায় উদ্বেগে অতিবাহিত হওয়ার পর দুপুরের দিকে মেয়েরা একটু নিশ্চিন্ত বোধ করেছিল। কেন করেছিল তার কোনো কারণ নেই। সম্ভবত দীর্ঘক্ষণ ধরে শঙ্কিত থাকার ক্ষমতা মানুষের নেই। নাকি তারা ভেবেছিল জুমার দিনে কি আর তাদের ওপর ওরা অত্যাচার করবে? ওরা মুসলমান না? যেভাবেই হোক একটু নিশ্চিতবোধ হতেই খিদে পেয়েছিল মেয়েদের। সারা সকাল অভুক্ত থাকলে খিদে তো হবেই। ওরা তখন আলু সিদ্ধ ভাতের ব্যবস্থা করে নিয়ে সবে খেতে বসেছিল এবং তখনই আক্রান্ত হয়েছিল। সৈনিকদের আগমন টের পেয়ে পাতের অন্য পাতে রেখেই তারা ছাদে উঠে গিয়েছিল। ছাদের কর্মসূচি আগে থেকেই ঠিক করা ছিল তাদের। মুসলমান মেয়েরা মনে মনে কলেমা পড়ে আল্লাহর নাম নিয়ে তৈরি হয়ে গেল। একজন হিন্দু মেয়ে ছিল তাদের মধ্যে। সে মনে মনে মা কালীকে স্মরণ করল। তারপর আওরাত লোলুব রাইফেলধারীদের আবির্ভাব হতেই একসঙ্গে সকলে ঝাঁপ দিল নিচে। খুবই সামান্য ঘটনা। সৈনিকরা ফিরে চলে গেল। এর জন্য আবার আফসোস কিসের? এতগুলো চমৎকার শিকার যে হাতছাড়া হয়ে গেল সেজন্যেও একটু দুঃখ হতে পারত। ধুত্তর, ঢাকা শহরে আবার আওরাতের অভাব। সকালে গোপনে কয়েকজন সাংবাদিক এসে এই মেয়েদের ছবি নিয়ে গেছে। হয়তো ফিরোজও ছবি নিতেন। একটা ক্যামেরা তার হাওয়াই শার্টের নিচে গোপনে রক্ষিত আছে। কিন্তু গাড়ি থেকে নামতে কেমন যেন ভয় করতে লাগল। মনে হলো হাঙর সংকুলিত সমুদ্রে একটি ক্ষুদ্র ভেলায় তিনি বসে আছেন। হলের ভাঙা দেওয়ালের পানে তাকিয়ে মাত্র কয়েক সেকেন্ড কিছু একটা যেন ভাবতে চেষ্টা করলেন। অতঃপর গাড়িতে স্টার্ট দিতে দিতে বললেন, না ভাবি, যেতে পারবেন না। ভয়াবহ অবস্থা। অবস্থার ভয়াবহতা নিয়ে কেউ আর কোনো প্রশ্ন তুললেন না। গাড়ি এগিয়ে গেল, কিন্তু বেশি দূর এগোতে পারল না। বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের কাছে সেনাবাহিনীর ২ জন জওয়ান পথ আটকাল। সামনে ২খানা গাড়ি দাঁড়িয়েছিল। ফিরোজের গাড়ি হল ৩ নম্বর। পরক্ষণেই আরেকখানা গাড়ি এসে থামল ফিরোজের পেছনে। ফিরোজ দেখলেন কেবল তার গাড়ি ছাড়া আর প্রত্যেকটিতেই একটি করে ছোট পাকিস্তানি পতাকা শোভা পাচ্ছে। আর সামনের গাড়িটার নম্বর দেখলেন উর্দুতে লেখা। গতকালও গাড়ির নম্বর ছিল সব বাংলাতে। এক রাতেই তা পাল্টে উর্দু হয়ে গেল। আর এক রাত পেরোলে বাংলার পরিবর্তে সবই উর্দু হয়ে যাব নাকি? এইভাবে বাংলার অস্তিত্বই বিলুপ্ত করার খাব দেখছে নাকি আমাদের মুসলিম বেরাদরগণ? সে গুড়ে বালি। কিন্তু এটা কি মুশকিলে পড়া গেল? পাকিস্তানি পতাকা লাগিয়ে গাড়ি বের করতে হবে এমন তো জানা ছিল না ফিরোজের। এর জন্য আবার শাস্তি পেতে হবে না তো? হলে তা কি ধরনের? মনে মনে একটু তিনি ঘাবড়ে গেলেন। বই কি, কিন্তু ঘাবড়াবার সময় তো ছিল না। এখন কৈফিয়ত দিতে হবে। হ্যাঁ, গাড়ি সার্চ হবে, সে পরের কথা। তার আগে কৈফিয়ত দাও, তোমার গাড়িতে ঝান্ডা নেই কেন? জানতাম না বললে রেহাই মিলবে না।
ফিরোজ জানতেন। অতএব বুঝতে চেষ্টা করলেন। সকলেরই গাড়িতে পতাকা লাগানোর অধিকার তো নেই, সেই অধিকার থাকতেও নেই। ফিরোজ পরিষ্কার ইংরেজিতে তার বক্তব্য পেশ করলে পাকিস্তানি জওয়ান তার কিছুই বুঝল না। তবু প্রচুর বুঝেছে এমনি ভান করে বলল, নেহি, তুম হামারা সাদ মে চলো, তোমারও সব কিছু শুনতে চাই না, আমার সঙ্গে চলো। যেতে হলো। দুজন মহিলা ও 3 জন শিশু নিয়ে ফুটপাথের উপর একাকী চুপচাপ দাঁড়িয়ে রইলেন সুদীপ্ত। ফিরোজ গেলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের অভ্যন্তরে, যেখানে সেনাবাহিনীর একজন মেজর ছিলেন, এবং ফিরোজের সৌভাগ্য, মেজরটি ছিলেন করাচির অধিবাসী, জাতিতে বালুচ। তিনি ফিরোজের বক্তব্য শুনলেন এবং জওয়ানটিকে আদেশ দিলেন, গাড়িতে ঝান্ডা থাকা দরকার নেই, যাও। জওয়ানটি ফিরে এসে প্রত্যেকটি গাড়ি থেকে পতাকা নামিয়ে ফেলার হুকুম জারি করল। কিন্তু ফিরোজের পেছনের গাড়িটা ছিল হাইকোর্টের একজন জাস্টিসের। তার গাড়ি থেকেও পতাকা নামাতে হবে নাকি? না বলবেও চলে, তার গাড়িতে পাকিস্তানের জাতীয় পতাকা ছিল না, ছিল হাইকোর্টের নিজস্ব পতাকা। এ আবার কি ধরনের ফিলাগ? জওয়ানটি কয়েক সেকেন্ড পতাকাটাকে দেখল এবং ভাবল, স্বাধীন বাংলার পতাকা সে বিস্তর দেখেছে, এটা সে জিনিস নয়। তবে কোনো বিদেশি কূটনীতি মিশনের পতাকা না তো। গাড়ির মালিকেই তো দাঁড়িয়ে আছেন, দিব্যি মালুম হচ্ছে দেশি আদমি এবং বাঙালি। তাহলে আর চিন্তা করা যায় না, গাড়িতে পতাকা থাকবে না কারো। মেজর সাহেব বলে দিয়েছেন, ব্যাস ওই নিয়মই চলবে, পতাকা নামিয়ে ফাল। নীরবে পতাকা নামিয়ে গাড়ির ভেতর রাখা হলো। আইনের বিচার যেখানে নেই, সেখানে বিচারকের সম্মানই বা থাকে কোথায়? অতপর গাড়ি সার্চ করার পালা। ফিরোজদের গাড়িতে আলপনা আকার একটা লক্ষ্মীর ভাঁড় দেখেই এক লাফে দুপা পিছিয়ে গেল জওয়ানটি। ওরে বাবা, বোমা নাকি? না, ওটা বোমা যে নয় সেটা প্রমাণ করতে হিমশিম খেতে হলো ফিরোজকে, এবং শেষ পর্যন্ত ভেঙে দেখিয়ে তবে রেহাই পাওয়া গেল। লক্ষ্মীর আলপনা দেওয়া সুন্দর গোল ভাঁড়টা, চারিদিক বন্ধ, কেবল একটি ফুটো দিয়ে ভেতরে পয়সা ফেলা যায়। ভাঁড়টা এলার ভারী পছন্দ হওয়ায় আজ সকালেই মীনাক্ষী ওটা তাকে উপহার দিয়েছেন, এবং খালা তখন তো আর এমনি দেওয়া যায় না। ওর মধ্যে 5 টাকার একখানা নোটও দিয়েছিলেন। ফিরোজ ওটাকে ফুটপাতে ভেঙে দিতেই নোটটা ছিটকে পড়ল একপাশে। তাজ্জব কাবাত! বোমার ভেতর থেকে টাকা বেরিয়ে আসতে জওয়ানটি কখনো দেখেনি। তাড়াতাড়ি সে নোটখানা কুড়িয়ে নিয়ে ফিরোজদের একখানা সালাম ঠুকে সরে দাঁড়াল। আপ চলে যাইয়ে। তারা চলতে শুরু করল। চুপচাপ সকলে চড়ে বসল বাড়িতে। কথা বলার প্রবৃত্তি কারণেই। কিন্তু ফিরোজের মনের জোর বোধহয় মোটামুটি বোঝায় ছিল, নাকি সবাই যেখানে ঘাবড়ে যায় সেখানে কারো না কারো মনে কোনো অদৃশ্য একটা শক্তি উড়ে এসে বাসা বাঁধে। ফিরোজের মনে হচ্ছিল তার সঙ্গে এতগুলি নারী পুরুষকে বাঁচানোর চেষ্টা তাঁকেই করতে হবে। তাতে আনন্দ আছে না? দায়িত্ব ঘাড়ে এসে চাপলে তাকে শুধুই বোঝা হয়। একটা পৌরুষে তখন মাথা চাড়া দিয়ে ওঠে। পৌরুষের উদ্বোধনী পুরুষের পক্ষে আনন্দের। একটু এগিয়ে একপাশে কলকালের প্রাচীন কালী মন্দির, আরেক পাশে বাংলা একাডেমি। দুটোই ছিল ওদের চক্ষুশূল। ওই দেখো না, গোলার আঘাতে বাংলা একাডেমির একাংশ কেমন ঝাঁঝরা করে দিয়েছে। মাত্র একাংশ? কি জানি, শহীদ মিনারের দুর্ভাগ্য থেকে কি করে যে বাঁচল ওটা, কি করে এখনও টিকে রইল ওই কালীবাড়ি। অবশ্যই কালী মন্দিরের সম্মান রক্ষা পায়নি। পাকিস্তানি দুর্বৃত্তরা ওর ভেতরে প্রবেশ করেছিল। সেখানে সেবায়েত কতজন ছিলেন কেউ জানেন না, কিন্তু হানাদাররা জীবিত একটাকেও রাখেনি। শেষ পর্যন্ত কালী মন্দিরটাকে রাখবে তো? না, রাখতেও পারে। বাইরের জগতের সামনে এতগুলি সেবায়েত হত্যার কৈফিয়ত খাড়া করতে হবে। বিচ্ছিন্নতাবাদীরা মন্দিরে প্রবেশ করে সেখান থেকে পাক ফৌজের উপর গুলি চালাচ্ছিল। অগতে তখন পাক ফৌজকে কামান দাগাতে হয়েছিল মন্দির লক্ষ্য করে। তার ফলেই মারা গেছেন মন্দিরের সেবায়েতগণ। বিশেষ করে ওই সেবায়েতগণকেই হত্যা করা আমাদের সেনাবাহিনীর অভিপ্রায় ছিল না। এই ধরনের কোনো যুক্তির আড়ালে নিজের অপকর্মের সাফাই গাওয়ার দরকার ওই দুর্বৃত্তদের অতি শীঘ্রই হতে পারে। তখন প্রশ্ন উঠবে, তোমাদের কামানের গোলা বেছে গিয়ে কেবল মানুষ হত্যা করল, মন্দিরের গায়ে তার বিশেষ কোনো আচরই লাগল না, এ কেমন কথা? অতএব শীঘ্রই হয়তো দেখবে, সুদীপ্ত কথা তুলেছিলেন, মন্দিরের কিয়দংশ ভেঙে রেখে দেবে ওরা, অথবা গোটা মন্দিরটাকে গোড়াশুদ্ধ উপড়ে ফেলতে পারে। তখন বলতে পারবে ওখানে মন্দিরই ছিল না কোনো কালে। অতএব সেবায়েত হত্যার কথা শত্রুদের বানানো কাহিনী। বেকুবদের পক্ষে কিছুই অসম্ভব নয়। ওই মন্দিরের কত ছবি কতজনের কাছে আছে সে হিসেব হয়তো মনেই থাকবে না। আর একটু এগিয়ে শেরেবাংলা ফজলুল হকের মাজার, তার পাশে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও খাজা নাজিমুদ্দিন। জীবদ্দশায় ফজলুল হক ও সোহরাওয়ার্দী পূর্ব বাংলার স্বার্থ নিয়ে কথা বলেছিলেন, নানাভাবে নানা সময়। সেজন্য তাদেরকে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের কোপদৃষ্টিতে পড়ে লাঞ্ছিত হতে হয়েছিল। পক্ষান্তরে খাজা নাজিমুদ্দিনের সমগ্র জীবনে একটি কর্মও নেই যার সঙ্গে বিশেষ করে বাঙালির স্বার্থ জড়িত আছে। অতএব এই দুই দেশনায়কের পাশে খাজা নাজিমুদ্দিনের নাম উঠতেই পারে না। এই নিয়ে ক্লাবের আড়ায় একদিন তর্ক উঠেছিল।
মাজারের কাছে আসতেই সে কথা সুদীপ্তর মনে পড়ল। না, নিজে তিনি তর্কে যোগ দেননি, কেননা এসব রাজনীতির ব্যাপার ভালো বোঝেন না তিনি। বস্তুত তিনি তাই মনে করেন, তাই চুপচাপ তিনি শুনেছিলেন ওদের কথা। একজনের বক্তব্য ছিল, শেরেবাংলা সোহরাওয়ার্দীর সঙ্গে নাজিমুদ্দিনের মাজার কেমন খাপ ছাড়া দেখায়, বরং ওটা করাচিতে জিন্না কিংবা লিয়াকত আলীর তাসে মানানসই হতো। তা যদি বলেন, তবে সোহরাওয়ার্দীর কবর হওয়া উচিত ছিল কলকাতায়। শরৎ বসুর সঙ্গে স্বাধীন যুক্ত বাংলার কথা তুলে একসময় ভদ্রলোক জন্মলগ্নেই পাকিস্তানকে ছুরিকাঘাত করতে চেয়েছিলেন, এবং ঠিক এই কাজটির জন্যই সোহরাওয়ার্দীর আর সকল ভুলভ্রান্তি চাপা পড়ে যাবে। তিনি ভবিষ্যৎ বাঙালির কাছে ন্যাশনাল হিরোর মর্যাদা পাবেন। প্রতিপক্ষ একথায় ক্ষিপ্ত হয়েছিলেন। ঘটনাটা 1969-এর মার্চে। তখনও পর্যন্ত পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছেদ করার কল্পনা কারো মাথায় ছিল না। কোনো কালেই কি সে কল্পনা কারো মাথায় জাগত? ৭১ এসে যদি ইয়াহিয়া টিক্কার গণহত্যা শুরু না হতো তাহলে? 25শে মার্চের ওই হত্যাকাণ্ডের পর সোহরাওয়ার্দী, শরৎ বসুর সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের চিন্তা এখন অধিকাংশ বাঙালি বুদ্ধিজীবীকে পেয়ে বসেছে। বুদ্ধিজীবীদের দোষ নেই, পাকিস্তানিরা তো প্রমাণ করে দিয়েছে বাংলা ও পাকিস্তান দুটো আলাদা দেশ। বাংলাকে ওরা যদি বিদেশি না ভাবলে তাহলে এমন নির্বিচার গণহত্যা সেখানে চালাতে পারে? যতই অমানুষ হোক, নিজ দেশের লোককে এমন কুকুর শেয়ালের মতো তাড়িয়ে ধরে মারতে পারে কেউ? পর্ব সমাপ্ত।